হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। সো আজকে আমরা কথা বলছি জেন আয়ার নোভেলটির সামারি এবং থিমস নিয়ে। সো জেন আয়ার লিখেছেন শার্লট ব্রন্টি, এবং এই সম্পর্কে আমাদের একটি ভিডিও আগেই আপলোড করা আছে, যেখানে আমরা ক্যারেক্টার্স এবং কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূলত জেন আয়ার এই নোভেলটির সামারি এবং থিমস নিয়ে আলোচনা করব। So let's start today's journey, and এর মধ্যে যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো লেটস স্টার্ট। আমরা দেখতে পাচ্ছি জেন আয়ার, এবং অ্যাজ ইউজুয়াল লাইক দ্য প্রিভিয়াস ভিডিও আই এম ইউজিং sparknotes.com to make you learn about today's lesson. সো দেখি কি বলেছে প্লট ওভারভিউ সামারিতে। জেন আয়ার, আমরা জানি আমাদের এই নোভেলের প্রোটাগনিস্ট অর্থাৎ প্রধান চরিত্র। জেন আয়ার ইজ আ ইয়াং অরফ্যান বিং রেইজড বাই মিসেস রিড, হার ক্রুয়েল ওয়েলদি আন্ট। জেন আয়ার একটি বাচ্চা মেয়ে, যে এতিম, যার বাবা মা নেই। মিসেস রিডের কাছে সে বড় হয়েছে, তার ক্রুয়েল এবং ওয়েলদি, ধনী এবং নিষ্ঠুর প্রকৃতির আন্টির কাছে। A servant named Bessie provides Jane with some of the few kindnesses she receives. তো ওই বাড়ির যে বেসি নামের একজন সার্ভেন্ট ওই বাড়িতে কাজ করে, সে জেনকে কিছুটা পজিটিভলি দেখতো, তাছাড়া জেন তেমন একটা আদর যত্ন সেখানে পেত না। টেলিং হার স্টোরিজ অ্যান্ড সিঙ্গিং সংস টু হার, তাকে গল্প শোনাতো এবং গান গেয়ে শোনাতো। ওয়ান ডে অ্যাজ পানিশমেন্ট ফর ফাইটিং উইথ হার বুলিং কাজিন জন রিড, তো তার কাজিনরা প্রায় সবগুলোই দুষ্টু ছিল, এবং এই সবগুলো দুষ্টু কাজিনদের সাথে দেখা যাচ্ছে যে জেন আয়ারের একটা ঝামেলা হয়ে থাকতো, কারণ এরা জেন আয়ারের উপরে খুব ক্রুয়েলটি হতো এবং ক্রুয়েল আচরণ করত, যে কারণে তো একদিন তাকে শাস্তি হিসেবে জেনস আন্ট ইমপ্রিজনস জেন ইন দ্য রেড রুম, দ্য রুম ইন হুইচ জেনস আঙ্কেল রিড ডাইড। সো জেনের যে আঙ্কেল, তার নাম ছিল রিড। তো সেই রিড যে রুমে মারা গিয়েছেন, সেই রুমটা ছিল রেড রুম। এবং একদিন এই জনের সাথে, মানে তার চাচাতো ভাই বা ফুফাতো ভাই, আমরা এখনো জানি না, তার কাজিন জনের সাথে ঝগড়া করার কারণে তার আন্টি তাকে সেই রেড রুমে আটকে রাখে। While locked in, Jane, believing that she sees her uncle's ghost, screams and faints. So সেখানে জেন কিছুটা এমনিতেই ফিল করে, যেহেতু একটা রুমে একজন মারা গিয়েছে, সেখানে সেই রুমটাতে অনেকদিন অনেকে যায় না, জেনকে সেখানে আটকে রেখেছে। জেন সেখানে তার আঙ্কেলের ঘোস্টের সাথে কথা বলে, বা এরকম, বা ঘোস্টকে দেখতে পায়, এই ধরনের বিষয় সে ফিল করে। স্ক্রিমস অ্যান্ড ফেইন্টস, সে চিৎকার করে এবং সে মূর্ছা যায়, কথা বলে না। আমরা যেটা বলছি যে সে দেখতে পায় বা সে ফিল করে, এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। She wakes to find herself in the care of Bessie and the kindly apothecary Mr. Lloyd, who suggests to Mrs. Reed that Jane be sent away to school. And to Jane's delight, Mrs. Reed concurs. So এরপরে যেটা কি হচ্ছে, যে সেখান থেকে মিস্টার লয়েড নামের এক ভদ্রলোক, বেসি তাকে সেখান থেকে নিয়ে যায়, এবং মিস্টার লয়েড নামের এক ভদ্রলোক এবং বেসিকে সে সামনে দেখতে পায়। এবং জেন তখন জেনের ব্যাপারে মিস্টার লয়েড মিসেস রিডের কাছে বলে যে জেনকে স্কুলে পাঠানো দরকার, এবং মিস্টার লয়েডের এই কথা মিসেস রিড রাজি হয়ে যান, এবং জেনকে স্কুলে দেওয়ার জন্য সে আগ্রহী হন। Once at the Loud School, Jane finds that her life is far from idyllic. The school's headmaster is Mr. Brocklehurst, a cruel, hypocritical and abusive man. স্কুলের যে হেডমাস্টার ছিল মিস্টার ব্রকলহার্স্ট, সেও বেশি সুবিধার লোক না, অনেক নিষ্ঠুর প্রকৃতির লোক। সো জেন যেটা ভেবে স্কুলে ভর্তি হয়েছিল যে এখানে বোধহয় একটা ভালো জীবন পাবে, ব্যাপারটা আসলে মোটেও সেরকম হলো না। ব্রোকেলহার্স্ট preaches a doctrine of poverty and privation to his students while using the school's funds to provide a wealthy and opulent lifestyle for his own family. So এই স্কুলের নামে বিভিন্ন টাকা পয়সা নিয়ে এই ব্রোকেলহার্স্ট, মানে দুর্নীতি পরায়ণ প্রধান শিক্ষক আর কি সে। সো ব্রোকেলহার্স্ট সে নিজের ফ্যামিলির উপরে সেগুলো খরচ করত। At Loud, Jane
befriends a young girl named Helen Barnes. লাউড স্কুলে জেনের একজন ফ্রেন্ড হলো, তার নাম হচ্ছে হেলেন বার্নস, হুজ স্ট্রং martyr-like attitude toward the school's miseries is both helpful and displeasing to Jane. So whose strong martyr-like attitude toward the school's miseries is both helpful and displeasing to Jane. অর্থাৎ হেলেন বার্নস জেনের কাছে ওই স্কুল সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলল, যেগুলো জেন মোটেও জেনে খুশি হলো না। কারণ জেন ভাবছিল এই স্কুলে এসে সে অন্তত তার আন্টির এই ক্রুয়েলটি বা তার কাজিনদের ক্রুয়েলটি থেকে সে বাঁচবে, কিন্তু এখানে কিন্তু মোটেও তেমনটা হলো না। এ ম্যাসিভ টেফিয়াস এপিডেমিক সুইপস লাউড অ্যান্ড হেলেন ডাইস অফ কনজামশন। সো একটা মহামারী দেখা দিল সেই লাউড স্কুলে, এবং হেলেন যে তার যে ফ্রেন্ড সে মারা গেল। দ্য এপিডেমিক অলসো রেজাল্টস ইন দ্য ডিপার্চার অফ Mr. Brocklehurst by attracting attention to the insalubrious conditions at Loud. After a group of more sympathetic gentlemen takes Brocklehurst's place, Jane's life improves dramatically. She spends 8 more years at Loud, 6 as a student and 2 as a teacher. So very important কিছু ইনফরমেশন আমরা এখানে পেয়েছি যে ওই মহামারীর সামাল দেওয়ার ব্যর্থতার পরে মিস্টার ব্রকলহার্স্ট, অর্থাৎ তাদের যে দুর্নীতিপরায়ণ যে নিষ্ঠুর প্রকৃতির প্রধান শিক্ষক ছিল, সে ওখান থেকে চলে যায় এবং তার বদলে সেখানে মোটামুটি একজন ভদ্রলোককে ওখানে নিয়োগ দেওয়া হয়। সো তারপরে জেন সেখানে মোটামুটি একটা অবস্থায় আসে এবং ড্রামাটিক্যালি তার একটা ইমপ্রুভমেন্ট ঘটতে থাকে। অ্যান্ড শি স্পেন্ডস 8 more years, আরও 8 বছর সে লাউড স্কুলে থাকে, 6 বছর স্টুডেন্ট হিসেবে এবং 2 বছর সে কিন্তু টিচার হিসেবে লাউডে থাকে। সো আফটার টিচিং for 2 years, Jane yearns for new experiences. She accepts a governess position at a manor called Thornfield. তো 2 বছর শিক্ষকতা করার পর জেন চিন্তা করলো যে আমি নতুন কোনো চাকরি করি, একটা নতুন এক্সপেরিয়েন্স নেই। সে তখন একটা বাড়িতে, থর্নফিল্ড নামক এক বাড়িতে, একটা প্রাসাদের মতো বাড়ি, বড় আকারের বাড়ি, সেখানে সে চাকরি নিল গভর্নেস হিসেবে। মানে ওই বাড়ির, যেমন বাড়িতে একজন ম্যানেজার থাকে, যেমন মহিলা হিসেবে সে একজন ওখানে গভর্নেস। হোয়ার শি টিচেস এ লাইভলি ফ্রেঞ্চ গার্ল নেমড অ্যাডেলে। খুব প্রাণবন্ত একটা মেয়ে, ফ্রেঞ্চ একটা মেয়ে অ্যাডেলে, তাকে সে ওখানে পড়াশোনা করাতো। দি ডিস্টিংগুইশড হাউসকিপার মিসেস ফেয়ারফ্যাক্স প্রিসাইডস ওভার দ্য স্টেট। তো সেখানে ওই বাড়িটা দেখাশোনা করতো মিসেস ফেয়ারফ্যাক্স। এবং জেনস এমপ্লয়ার অ্যাট থর্নফিল্ড ইজ এ ডার্ক ইম্প্যাশন ম্যান নেমড রোচেস্টার। সো জেনের এমপ্লয়ার বা জেনকে যে চাকরি দিয়েছে, অর্থাৎ যে এখানকার মালিক, উনি একজন ডার্ক ইম্প্যাশনড ম্যান নেমড রোচেস্টার। তার নাম হচ্ছে রোচেস্টার। ইনি হচ্ছেন এডওয়ার্ড রোচেস্টার, যে আমাদের এই নোভেলের বলতে গেলে হিরো, এবং জেন হচ্ছে আমাদের গল্পের বা এই নোভেলটির যে গল্পটি রয়েছে নোভেলের ভেতর, সেই গল্পের হিরোইন হচ্ছে বা অ্যাক্ট্রেস হচ্ছে জেন, প্রধান চরিত্র এবং প্রোটাগনিস্ট, এবং রোচেস্টার হচ্ছে তার হিরো। সো উইথ হোম জেন ফাইন্ডস হারসেলফ ফলিং সিক্রেটলি ইন লাভ। এবং এই রোচেস্টারের সাথে জেন কিন্তু সিক্রেটলি আমি আবার রিপিট করছি, একটা অ্যাফেয়ারে জড়িয়ে যায়। সো সিক্রেটলি যখন হয় সেটা আমাদেরকে বুঝতে হবে সেই রিলেশনশিপটা কি। কারণ হচ্ছে মিউচুয়ালি হলে সেটা রিলেশনশিপ, সেটা লাভ হতে পারে বা সেটা সেন্সুয়াল রিলেশনশিপ হতে পারে, কিন্তু যেহেতু সিক্রেটলি, এটা হচ্ছে অ্যাফেয়ার আর রিলেশনশিপ কিন্তু এক না, এটা সবারকে একটু জানতে হবে। অ্যাফেয়ারটা হচ্ছে একটু ইলিসিট রিলেশনশিপ, আর রিলেশনশিপ তো জেনারেল রিলেশনশিপ, কিন্তু অ্যাফেয়ারটা হচ্ছে কিছুটা ইলিসিট রিলেশনশিপ, যেটা হচ্ছে সিক্রেটলি হয়ে থাকে বা গোপনে হয়। তো she saves Rochester from a fire one night, which he claims was started by a drunken servant named Grace Poole. So একবার যেটা হলো যে জেন রোচেস্টারকে একটা আগুন থেকে একবার বাঁচালো, which he claims was started by a drunken servant. So যে রোচেস্টার বলে যে এটা ওই যে গ্রেস পুল নামের একজন মদ্যপান করা একজন সার্ভেন্ট আছে এই বাড়িতে, তার মাধ্যমে এই আগুনটা লেগেছে। বাট বিকজ গ্রেস পুল কন্টিনিউস টু ওয়ার্ক অ্যাট থর্নফিল্ড, জেন কনক্লুডস দ্যাট শি হ্যাজ নট বিন টোল্ড দ্য এন্টায়ার স্টোরি। সো খুব চমৎকার একটা লজিক দিয়েছে, কিন্তু গ্রেস পুল
যদি আগুন লাগিয়েই থাকে, রোচেস্টার বলল যে গ্রেসপুল আগুন লাগিয়েছে, গ্রেসপুল যদি আগুন লাগিয়েই থাকে তারপরেও গ্রেসপুল কিন্তু এই বাড়িতে চাকরি করছিলই, তার চাকরি যায়নি। সো এখান থেকে জেন বুঝতে পারলো যে রোচেস্টার বোধহয় তাকে মূল গল্পটি বলছে না, এন্টায়ার স্টোরি, আসল ঘটনাটা তাকে বলছে না। জেন সিঙ্কস ইনটু ডেসপোটেন্সি when Rochester brings home a beautiful but vicious woman named Blanche Ingram. So Jane expects Rochester to propose to Blanche, but Rochester instead proposes to Jane, who accepts almost disbelievingly. So এর মধ্যে রোচেস্টার আরেকজন মহিলাকে নিয়ে আসে বাড়িতে, ব্লাঞ্চি ইনগ্রাম নামে। জেন মনে করলো যে জেন এক্সপেক্টস রোচেস্টার টু প্রপোজ টু ব্লাঞ্চি। জেন ভাবলো রোচেস্টার বোধহয় ব্লাঞ্চিকে প্রপোজ করবে, যেহেতু সে দেখতে খুবই সুন্দরী। হ্যাঁ, বাট রোচেস্টার ইনস্টিড ব্লাঞ্চিকে না করে জেনকেই বিয়ের জন্য প্রপোজ করে, এবং জেন সেটা অ্যাকসেপ্টও করে। হ্যাঁ, অবিশ্বাস্যভাবে অ্যাকসেপ্ট, মানে সে ভাবতেই পারেনি যে রোচেস্টার তাকে এখন পর্যন্ত করে, মানে তার প্রতি আগ্রহ আছে, কারণ তাদের রিলেশনশিপটা তো সিক্রেটলি ছিল। The wedding day arrives, and as Jane and Mr. Rochester prepare to exchange their vows, the voice of Mr. Mason cries out that Rochester already has a wife. So very interestingly এখানে ক্লাইম্যাক্স শুরু হলো, মূল ক্লাইম্যাক্সটা শুরু হলো। সো এখানে যেটা বলা হয়েছে যে যেদিন তাদের বিয়ে হবে ভাব, রোচেস্টার এবং জেইনের মধ্যে যে বিয়ে হবে, সেই সময় মিস্টার ম্যাসন নামের এক লোক কাঁদতে কাঁদতে এসে বলল যে না, রোচেস্টার বিবাহিত, সে মানে এখানে বিয়ে করতে, এই বিয়ে হতে পারে না। ম্যাসন ইন্ট্রোডিউসেস হিমসেলফ অ্যাজ দ্য ব্রাদার অফ দ্যাট ওয়াইফ, এ উইম্যান নেমড বার্থা। সো ম্যাসন বলল যে ম্যাসন নিজেকে পরিচয় দিল যে আমি তার আগের ওয়াইফের ভাই, এবং তার ওয়াইফের নাম হচ্ছে বার্থা। সো Mr. Mason testifies that Bertha, whom Rochester married when he was a young man in Jamaica, is still alive. এবং মিস্টার ম্যাসন আরো বলল যে রোচেস্টার যাকে বিয়ে করেছিল, যে বার্থা, সে এখন পর্যন্ত বেঁচে আছে, এবং তাদের যখন বিয়ে হয়েছিল সে কিন্তু জ্যামাইকাতে তখন ছিল, এই মিস্টার ম্যাসন অর্থাৎ সেই বার্থার ভাই যে এখন আসছে। So Rochester does not deny Mason's claims. রোচেস্টারও কিন্তু অস্বীকার করলো না, রোচেস্টার স্বীকার করে নিল যে হ্যাঁ সে বিবাহিত, বাট হি এক্সপ্লেইনস দ্যাট বার্থা হ্যাজ গন ম্যাড। কিন্তু সে এটাকে ব্যাখ্যা করলো যে না, বার্থা তো পাগল হয়ে গিয়েছে, যে কারণে সে আবার বিয়ে করছে বা এই ধরনের কিছু। হি টেকস দ্য ওয়েডিং পার্টি ব্যাক টু থর্নফিল্ড, where the witness, the insane Bertha Mason, is scurrying around on all fours and growing like an animal. So এখানে রোচেস্টার সেটা মানে স্বীকার করে, হি টেকস দ্য ওয়েডিং পার্টি ব্যাক টু থর্নফিল্ড। সো ওয়েডিং পার্টিটা আপাতত সে বন্ধ রাখলো, এবং হোয়ার দে উইটনেস দ্য ইনসেইন বার্থা ম্যাসন স্ক্যারিং অ্যারাউন্ড অন অল ফোর্স অ্যান্ড গ্রোলিং লাইক অ্যান অ্যানিম্যাল। সো বার্থাকে তারা সেখানে দেখতে পেল থর্নফিল্ডে, যে সে একদম অনেকটা অ্যানিমেলের মতো চিৎকার চেঁচামেচি করে, চারপাশের ওয়ালের মধ্যে মানে আচর করে বা লাফালাফি করে, এই ধরনের কিছু তারা দেখতে পায় থর্নফিল্ডের এক জায়গায়। এবং এই থর্নফিল্ডের এখানে কিন্তু সেই থার্ড স্টোরিতে, মূলত তৃতীয় তলায় যে বিষয়টা ঘটেছে, বার্থাকে ওখানে আটকে রাখা হতো। রোচেস্টার কিপস বার্থা হিডেন অন দ্য থার্ড স্টোরি অফ থর্নফিল্ড অ্যান্ড পেইস গ্রেসফুল টু কিপ হিজ ওয়াইফ আন্ডার কন্ট্রোল। এবং গ্রেসফুল নামক যে ব্যক্তিটি ছিল, তাকে এই বার্থাকে পাহারা দেওয়ার জন্য একটা গার্ড হিসেবে সেখানে রাখা হতো। বার্থা ওয়াজ দ্য রিয়েল কজ অফ দ্য মিস্ট্রিয়াস ফায়ার আর্লিয়ার ইন দ্য স্টোরি। তো বার্থাই আসলে রিয়েল কজ ছিল ওই যে আগুন লাগার। নোয়িং দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর হার টু বি উইথ রোচেস্টার, জেইন ফ্লিস থর্নফিল্ড। সো যখন জেইন দেখলো যে না, রোচেস্টারের তো তাহলে ওয়াইফ জীবিতই আছে এখন পর্যন্ত, আমি তো তাহলে আর লাভ নেই, তখন জেইন কাউকে না বলে অনেকটা পালিয়ে গেল থর্নফিল্ড থেকে। সো পেনিলেস অ্যান্ড হাংরি, সো জেনের তো থাকার তেমন কোনো জায়গা ছিল না বা ব্যবস্থা ছিল না। সো পেনিলেস অ্যান্ড হাংরি, জেন ইজ ফোর্স টু স্লিপ আউটডোর্স অ্যান্ড বেগ ফর ফুড। ইভেন জেনকে কিন্তু মানে খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। অ্যাট লাস্ট 3 siblings who live in a manor alternatively called Marsh End and Moor House
take her in. Their names are Mary, Diana, and Saint John. Pronounced Sinjin. এই সেন্ট জন, তাকে সেন্ট জন রিভার্স এক ব্যক্তি। তারা 3 ভাই বোন, সেখানে 3 সিবলিংস, হ্যাঁ, মেরি, ডায়ানা আর সেন্ট জনস, তারা হচ্ছে 3 ভাই বোন। এই যে মেরি, ডায়ানা আর সেন্ট জন, তারা এক জায়গা থেকে জেনকে পেয়ে জেনকে আশ্রয় দেয়, সেই বাড়িতে জেন থাকে। অ্যান্ড জেন কুইকলি বিকামস ফ্রেন্ডস উইথ দ্যাম। তারা লোক ভালো ছিল। আর সেন্ট জনকে সংক্ষেপে সিনজিন বলা হয়ে থাকে। সেন্ট জন ইজ এ ক্লার্জিম্যান অ্যান্ড হি ফাইন্ডস জেন এ জব টিচিং অ্যাট এ চ্যারিটি স্কুল ইন মর্টন। সে একটা চ্যারিটি স্কুলে, সেন্ট জন একজন চার্চ রিলেটেড পার্সন, সে ধর্মপ্রচারক জাতীয়, যেহেতু সে তার নামের আগে সেন্টও আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। জেনের জন্য সে মর্টনে একটা স্কুলে চাকরির ব্যবস্থা করে। হি সারপ্রাইজেস হার ওয়ান ডে বাই ডিক্লেয়ারিং দ্যাট হার আঙ্কেল জন আয়ার, অর্থাৎ ওই যে জেন ছোটবেলায় যার বাড়িতে বড় হয়েছে, তার আঙ্কেলকে তো আমরা মৃত হিসেবেই প্রথম থেকে দেখেছি। জন আয়ার হ্যাজ ডাইড অ্যান্ড লেফট হার এ লার্জ ফরচুন, 20,000 pounds. সো জন আয়ার যে মারা গিয়েছিল, সে এই জেনের জন্য 20,000 পাউন্ডস রেখে গিয়েছে। এটা কিন্তু অবশ্য সেই আঙ্কেল না যে আঙ্কেল আসে এখানে, যেহেতু প্লট ওভারভিউ শর্ট করে বলা আছে, এটা আঙ্কেল রিড না কিন্তু, হ্যাঁ, এটা জন আয়ার, এটা জেনের, আমরা বুঝতে পারছি জেনের হয়তো বা প্যাটার্নাল আঙ্কেল। আর একটু আগে আমরা কিন্তু দেখেছি, ওই প্রথমে যেটা দেখেছিলাম, আঙ্কেল রিড মারা গিয়েছিল, সেই আঙ্কেল রিডের বাড়িতে সে থাকতো, যেখানে মিসেস রিড তাকে অত্যাচার করতো, আমরা প্রথমে যেটা দেখেছি। আর এখানে যে আমরা যে জন আয়ারের কথা শুনছি, এই জন আয়ার সে জেনের আরেক আঙ্কেল, সে রিসেন্টলি মারা গিয়েছে এবং জেনের জন্য প্রায় 20,000 পাউন্ডস, একটা বিশাল লার্জ ফরচুন তার জন্য রেখে গেছে। তখনকার কালে 20,000 পাউন্ডস বিরাট ব্যাপার, 200 বছর আগের উপন্যাস। When Jane asks how he received this news, he shocks her father by declaring that her uncle was also his uncle. Jane and the Riverses are cousins. Jane immediately decides to share her inheritance equally with her 3 newfound relatives. So very interesting, very familial, very social একটা ইস্যু এবং very humane. হ্যাঁ, হিউম্যান মানে মানবিক, হিউম্যান মানুষ, আর হিউম্যানের সাথে ই যোগ করলে সেটা হিউমেইন হয়। হিউমেইন হচ্ছে অর্থ হচ্ছে মানবিক, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো জেন খুবই অসাধারণভাবে জেন জানতে পারে যে এই যে যাদের বাড়িতেও আশ্রয় নিয়েছে, অনেকটা সিনেমার মতো আর কি, যে এই যে 3 জন সিবলিংস ছিল, মেরি, ডায়ানা এবং সেন্ট জন রিভার্স, তারা যে 3 জন সিবলিংস, এই 3 জন সিবলিং এর আঙ্কেল ওই জন আয়ার, সে জেইনেরও আঙ্কেল। তো এইটা আগে তাদের জানা ছিল না, এটা এখন এটা ডিসক্লোজ হলো সামহাও। তার মানে যাদের বাড়িতে সে আশ্রয় নিয়েছে তারা জেনের আপন কাজিন, তার রিলেটিভস। এটা আগে তারা জানতো না, কারণ জেনের তো ছোটবেলা থেকেই বাবা মা ছিল না, যে সে কারণে জেন বিভিন্ন জায়গায় মানুষ হয়েছে। বিশেষ করে সবশেষে মিসেস রিডের বাড়িতে মানুষ হয়, মানে লালন পালন হয় ছোটবেলায়। তারপরে তাকে লউড স্কুলে পাঠিয়েই দেওয়া হয়। লউড স্কুলেও কিন্তু তাকে একদম ছোটবেলাতেই পাঠানো হয়, অর্থাৎ খুব শিশুকালে মিসেস রিড তাকে কিছুদিন লালন পালন করেন। তো যাই হোক, এখন তার মানে জেন কিছু আত্মীয় স্বজন খুঁজে পেল, অ্যাটলিস্ট তার কিছু কাজিনস হলো, মেরি, ডায়ানা এবং সেন্ট জন রিভার্স তার কাজিন। আর জেন কি করলো, এই 20,000 পাউন্ডস ওই মেরি, ডায়ানা এবং সেন্ট জন রিভার্স সবাইকেই মানে সে ভাগ করে দিল, সেটা একা নিল না। So Saint John decides to travel to India as a missionary, and he urges Jane to accompany him as his wife. Saint John Rivers অর্থাৎ তার কাজিন, নতুন পরিচয় হওয়া, এখন পরিচয় হলো যে সে তার কাজিন, বা তাকে প্রথম থেকে আশ্রয় দিয়েছিল এই রিভার্স, সেন্ট জন রিভার্স। সে এবার জেনকে অফার করলো তাকে বিয়ে করে, যে আমি ইন্ডিয়াতে যাব মিশনারির কাজে, তুমি আমাকে বিয়ে করে আমার সাথে চলো। Jane agrees to go to India but refuses to marry her cousin because she does not love him. Very important issue. জেন রাজি হলো যে হ্যাঁ, আমি ইন্ডিয়া যেতে পারি, আমি ধর্মপ্রচারের কাজে যেতে পারি, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না, বিকজ শি ডাজ নট লাভ হিম, সে তাকে ভালোবাসতো না। তো এখানে জেনের ভালোবাসা, জেনের উদারতা, এই যে 20,000 পাউন্ডস ভাগ করে দেয়া, জেনের সাহসী পদক্ষেপ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় চলে যাওয়া, এর রোচেস্টারের সাথে বিয়ে হতে হতেও ভেঙে যাওয়া, নানান কিছু দেখিয়েছে। তার মানে এটা একটা ফ্যামিনিস্ট অনেক ইস্যু এখানে দেখিয়েছে। মেয়েদেরকে এখানে
একটা আয়রন লেডি হিসেবে জেনকে কিন্তু মানে অনেকটা প্রকাশ করা হয়েছে। জেন এখানে মোটামুটি সবকিছু নিজের একাই সামলে নেয়, এই ধরনের একটা বিষয় দেখানো হয়েছে। সো সেন্ট জন pressures her to reconsider and she nearly gives in. However, she realizes that she cannot abandon forever the man she truly loves when one night she hears Rochester's voice calling her name over the moors. So এর মধ্যে যেটা হয়েছে, সেন্ট জন তাকে প্রেশারাইজ করে বা প্রেশার দেয় যে তুমি বিয়ে করো, আমাকে বিয়ে করো, আমি তোমাকে নিয়ে যাই, এই ধরনের প্রেশার দেয়। এবং ফাইনালি জেন কিছুটা রাজিও হয়ে যায়, কিন্তু জেন বুঝতে পারে যে একে বিয়ে করলে তো আমার সারা জীবনে মিশনারিতে কাটাতে হবে, আমার ভেতরের যে প্যাশন, যে ইমোশন, ফিলিংস, এগুলোর কোনো দাম থাকবে না। হ্যাঁ, তখন জেন তার ওই 2-1 দিনের মধ্যেই জেন ওয়ান নাইট শি হিয়ার্স রোচেস্টার্স ভয়েস, ওই দূর থেকেই মানে এই বাড়ি থেকেই রোচেস্টারের ভয়েসটা সে শুনতে পায়, যেন রোচেস্টার তাকে ডাকছে। জেন ইমিডিয়েটলি হারিজ ব্যাক টু থর্নফিল্ড। জেন তখন আবার সেখান থেকে থর্নফিল্ডে আসা শুরু করে। অনেক দূরে কিন্তু সে চলে গিয়েছিল, আবার সে থর্নফিল্ডে ফিরে আসে। রোচেস্টারের ডাক সে শুনতে পেয়েছিল সুপার ন্যাচারালি। সো এই নোভেলটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম, এই নোভেলটি গথিক, কিছুটা সুপার ন্যাচারাল এলিমেন্টস আছে, ভৌতিক এলিমেন্টস আছে। আসলে ভৌতিক না, কিছুটা সুপার ন্যাচারাল, যেটা ন্যাচারাল না। সে অনেক দূর থেকে ডাক শুনতে পায়, তারপরে বার্থা ম্যাসনের চিৎকারগুলো থর্নফিল্ডে কিছুটা ভৌতিক বিষয়ের সৃষ্টি করে, এই জন্য এটাকে কিছুটা গথিক বলা হয়েছে। হ্যাঁ, এবং ছোটবেলায় সে ওই যে আঙ্কেল রিডের রুমে যে তাকে আটকে রাখা হয়, সেখানেও সে ফিল করে যে সে দেখতে পাচ্ছে বা সে এরকম আছে। হ্যাঁ, সে এই সব কিছু মিলিয়ে এটা গথিক। এখানে কিছুটা প্রেমের কাহিনী আছে, যেমন জেন আয়ার আর রোচেস্টারের মধ্যে, অতএব এটা রোমান্টিক। এবং এটা ফাইনালি একটা বিল্ডাংস রোমান, একটা নোভেল বা সাহিত্যকর্ম রচনার একটা পদ্ধতি, যেখানে পদ্ধতি না আসলে রচিত হয় এরকম কোনো নোভেলকে বলা হয় যে নোভেলে একজন ব্যক্তির ক্রমবর্ধমান ঘটনাবহুল জীবনকে প্রকাশ করা হয়, বা তার এটা কিছুটা স্পিরিচুয়াল এডুকেশন, তার যে আধ্যাত্মিক শিক্ষা জীবনের সাথে সাথে, সেটাকে এখানে প্রকাশ করা হয়। সো এরপরে যেটা বলেছে যে জেন সেখানে গেল, থর্নফিল্ডে আবার ব্যাক করলো, and finds that it has been burned to the ground by Bertha Mason. এইবার মানে আগের বার তো একটু আগুন লাগিয়েছিল, এইবার বার্থা ম্যাসন যে সেই রোচেস্টারের যে পাগলি ওয়াইফ, হ্যাঁ, সেই বার্থা ম্যাসন এবার ব্যাপক আগুন ধরিয়ে দিয়েছে এবং খুবই খারাপ অবস্থা। হু লস্ট হার লাইফ ইন দ্য ফায়ার। এবং বার্থা ম্যাসন মারাও গিয়েছে, সেই আগুনে বার্থা ম্যাসন এবার মারাও গিয়েছে। রোচেস্টার সেভড দ্য সার্ভেন্টস বাট লস্ট হিজ আইসাইট অ্যান্ড ওয়ান অফ হিজ হ্যান্ডস। রোচেস্টার তার সার্ভেন্ট যারা চাকরি করতো তাদেরকে কোনো মতে বাঁচিয়েছিল, কিন্তু সে একটা হাত হারায়, ওয়ান অফ হিজ হ্যান্ডস, অ্যান্ড তার আইসাইট, তার দৃষ্টিশক্তিও মানে সে অনেকটা হারিয়ে ফেলে। জেন ট্রাভেলস অন টু রোচেস্টার্স নিউ রেজিডেন্স, ফার্নডিন, রোচেস্টারের নতুন বাড়ি, হোয়ার হি লিভস উইথ 2 সার্ভেন্টস নেমড জন অ্যান্ড ম্যারি। সেখানে জেন চলে যায় এবং রোচেস্টারকে সেবা টেবা করে। অ্যাট ফার্নডিন, রোচেস্টার অ্যান্ড জেন রিবিল্ড দেয়ার রিলেশনশিপ অ্যান্ড সুন ম্যারি। সেখানে তারা নতুন করে আবার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা বিয়ে করে। অ্যাট দ্য এন্ড অফ হার স্টোরি, জেন রাইটস দ্যাট শি হ্যাজ বিন ম্যারিড ফর 10 ব্লিসফুল ইয়ার্স। এটা গল্পের শেষের দিকে সে জেন লিখেছে আমি 10 বছর খুব সুন্দরভাবে জীবনযাপন করছি ম্যারিড হিসেবে। অ্যান্ড দ্যাট শি অ্যান্ড রোচেস্টার এনজয় পারফেক্ট ইকুয়ালিটি ইন দেয়ার লাইফ টুগেদার। এবং তারা খুব সুন্দরভাবে, ইকুয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসলে সেই সময়ের ভিক্টোরিয়ান পিরিয়ডে যে একটা মানে রোমান্টিক পিরিয়ডের পর থেকেই বা আগে থেকেও এটা ছিল, কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে এটা খুব এক্সট্রিম হয়ে আসে। মেয়েদেরকে ঘরকুনো করে রাখা হতো, মেয়েদেরকে কাজ করতে দেওয়া হতো না, যে কারণে এখানে এমনভাবে এই নোভেলটি রচনা করা হয়েছে, শার্লট ব্রন্টি রচনা করেছেন যেন এখানে একটা মেয়েকে প্রাধান্য দেওয়া হয়, একটা মেয়ের ঘটনাবহুল, একটা মেয়ে যে সব কিছু করতে পারে সেই ধরনের বিষয়গুলো যেন এখানে প্রাধান্য পায়, সেইটা কিন্তু মূলত মানে শার্লট ব্রন্টি দেখাতে চেয়েছে। তাছাড়া তার একটা কষ্টও ছিল, এই নোভেলটা কিন্তু প্রথমে সে একজন পুরুষ ছদ্মনাম ব্যবহার করে কিউরার বেল নামে প্রকাশ করে। পরবর্তীতে শার্লট ব্রন্টি যখন বিখ্যাত হয়ে যায়, তখন এই নোভেলটি শার্লট ব্রন্টির নামে আবার প্রকাশিত হয়। সো যাই হোক, এরপরে জেন তাদেরকে বিয়ে করে তারা সুখে শান্তিতে থাকে। অ্যান্ড শি সেইজ দ্যাট আফটার 2 years of blindness
Rochester regained sight in one eye and was able to behold their first son at his birth. So তার 2 বছর পরে তার ওই মানে বিয়ের 2 বছর পরেই রোচেস্টার মোটামুটি that after 2 years of blindness, ওই যে অন্ধ হয়ে গিয়েছিল তার 2 বছর পরে সে রোচেস্টার একটা চোখে ভালোভাবে আবার দেখতে পায় and was able to behold, এবং তাদের প্রথম সন্তান হয়। সো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে জেন আয়ার যে মহিলা বা ফ্যামিন হিসেবে, ফিমেল ক্যারেক্টার হিসেবে ওই সময়ের যে একটা বঞ্চিত হতো, তারা ফিমেলরা যে বঞ্চিত হতো সোসাইটিতে, সেইটা কিন্তু এই মানে সেই বিষয়টা কিন্তু সেটা কিন্তু এই নোভেলে দেখানো হয়েছে। সো যাই হোক, এরপরে আমরা একটু দেখে আসবো যে আমাদের থিমসগুলো কি কি বলেছে, খুব অল্পতেই দেখে আসবো। সো আমরা বলেছিলাম যে এটা স্পার্ক নোটস থেকে আমরা পড়ছি। সো থিম লাভ ভার্সেস অটোনমি। ওকে, লাভ এখানে আছে ভার্সেস অটোনমি। জেইনের যে অটোনোমাস, যে আমি একাই চলতে পারি বা এই ধরনের চিন্তা ভাবনা, সেটার সাথে মিল রেখে একটি থিম এখানে রয়েছে। রিলিজিয়ান, ধর্মীয় একটা বিষয় এখানে রয়েছে, রিলিজিয়াস কিছু বিষয় দেখানো হয়েছে। সেন্ট জন রিভার্সের ওখানে কিন্তু কিছু দেখানো হয়েছে, লর্ড স্কুলে কিছু ঘটনা দেখানো হয়েছে। সো এখানে রিলিজিয়ন একটা ব্যাপার। এবং এরপরে আমাদের যেটা রয়েছে থিমস আর রয়েছে সোশ্যাল ক্লাস। এখানে সোশ্যাল ক্লাস দেখানো হয়েছে। জেন আয়ার ভিক্টোরিয়ান ইংল্যান্ডের স্ট্রিক্ট সোশ্যাল হিয়ারার্কির একটি ক্যারেক্টার জেন আয়ার। সো সোশ্যাল ক্লাস, এখানে কনসাসনেস, ক্লাস কনসাসনেস দেখানো হয়েছে। তারপর রয়েছে জেন্ডার রিলেশনস। এখানে বিশেষ করে ফিমেল ক্যারেক্টারগুলোকে কিন্তু ফলো করা হয়েছে, ঠিক আছে। বার্থা ম্যাসন, জেন আয়ার, তারপরে মিসেস রিড, হেলেন বার্নস, এই ধরনের যে, তারপরে ব্লাঞ্চ ইনগ্রাম, ফিমেল ক্যারেক্টারগুলোকে কিন্তু ফলো করা হয়েছে। কারণ মানে এখানে মানে বেশি ফোকাস করা হয়েছে, কারণ হচ্ছে মানে শার্লট ব্রন্টির একটা টার্গেট ছিল যে ফিমেলদেরকে একটু আপহোল্ড করা, কারণ সেই সময়ের সোসাইটিতে ফিমেলদেরকে খুব ছোট করে দেখা হতো। সো এই ছিল আসলে আমাদের আজকের আলোচনা। আমরা জেন আয়ার পড়ছিলাম এতক্ষণ, যেটি লিখেছেন শার্লট ব্রন্টি। সো আমাদের আরেকটি ভিডিও রয়েছে যেখানে আমরা কি ফ্যাক্টস ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করেছি। সো আশা করছি আমাদের এই আজকের আলোচনাটি সবার কাছে সাপোর্টিভ ছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আল্লাহ হাফেজ।